আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব ভালো আছেন। আমি আজকে খুব ভিন্ন একটা টপিকে কথা বলব। টপিকটা হলো যে একজন মায়ের যত্ন, যেটা নিয়ে কেউ কথা বলে না। ইভেন বাংলাদেশের পরিবারগুলোতে এমনটা হয় যে একজন মা যদি নিজের যত্ন নেয় সেটা নেগেটিভলি দেখে। নিজের যত্ন নেওয়া মানে কিন্তু শুধু নিজের ফেইসের যত্ন নেওয়া, নিজের সৌন্দর্যের যত্ন নেওয়া না, বা আমি সুন্দর সুন্দর পোশাক পরলাম সেটা কিন্তু না। নিজের যত্ন নেওয়া মানে হলো যে পুষ্টিকর খাবার খাওয়া, সুস্থতা। সুস্থতা আল্লাহ তাআলার খুব বড় একটা নিয়ামত। আর যে অসুস্থ হয় সেই বোঝে যে সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, এটা ছেলে হোক মেয়ে হোক সবার জীবনে। একটা পরিবারে আর্নিং পার্সন একটা হাজব্যান্ড থাকে, কিন্তু পার্টিকুলারলি ওই পরিবারটা কখন কি খাবে, কিভাবে কি হবে, এটা কিন্তু 50% যদি হাজব্যান্ড দেখে, 50% ওয়াইফ দেখে বরাবর। হাজব্যান্ডকে ছাড়াও ওয়াইফ চলতে পারবে না, আবার ওয়াইফকে ছাড়াও কিন্তু হাজব্যান্ড চলতে পারবে না। একজন হাজব্যান্ড যদি অসুস্থ হয় তার ওয়াইফকেই লাগবে। এখানে মায়ের বিতর্কে যাব না, কারণ মাও কিন্তু একটা সময় বয়স্ক হয়ে যায়, তার যত্নের প্রয়োজন হয়। সেই যত্নটুকু করার জন্যও কিন্তু ওয়াইফের প্রয়োজন হয়। আর একটা ছেলে বাইরে কাজ ফেলে কিন্তু এসে যত্ন নিতে পারে না, ঘরে যে মানুষটা থাকে সেই মানুষটাই তাকে যত্ন করে এবং করে, স্বাভাবিকভাবেই করে। এটা একটা স্বাভাবিক প্রসেস। তো ঝামেলা হয়ে যায় তখন যখন ঘরের মানুষটা, যে মানুষটা করবে এই কাজ, দায়িত্বগুলো পালন করবে, সেই মানুষটা কি আসলেই সুস্থ, সেই মানুষটা কি আসলেই নিজের সুস্থতার দিকে খেয়াল রাখছে বা রাখতে পারছে। হ্যাঁ, রাখতে বাঙালি মেয়েরা অনেকটা পারে না। পারিবারিক কিছু আবহ থাকে না, পরিবারগুলোতে এমন সিচুয়েশন থাকে যে দেখা যায় যে হয়তো বা সে একটা ভালো খাবার, সে একটু ভালো খাবার মানে আমি পুষ্টিকর খাবারের কথা বলবো, ভালো বলতে মুখরোচক আমি বলবো না, পুষ্টিকর খাবারগুলো দুধ, ডিম, শাকসবজি, ক্যালসিয়াম জাতীয় খাবার, হ্যাঁ, আরও মানে পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলো যেগুলো ডেইলি রুটিনে আমাদের প্রতিদিন থাকা উচিত। হ্যাঁ, আমরা যখন বাচ্চা পালি আমাদের কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হয় যে বাচ্চা যেন ভিটামিনগুলো প্রতিদিন নিয়মিত করে যেন সে সকল উপাদান একটু করে হলেও পায়। আসলে প্রতিদিন কিন্তু 5-6 রকমের আমাদের যে 7টা কালারের সবজি এবং আমাদের দুধ, ডিম একদিন পর পর খাবো, 1 মাস 2 মাস করে খাবো তাহলে আমি সুস্থ থাকবো, সেটা কিন্তু ব্যাপার না। প্রতিদিনই কিন্তু এগুলো খাবারের তালিকায় যে কোনো উপায়ে রাখতে হয়। ব্যাপারটা হলো যে এগুলো থাকে, কিন্তু আমাদের মহিলাদের, বাঙালি স্ত্রীরা যেগুলো করে যে সবচেয়ে ভালো জিনিসটা, প্রথমে সন্তান থাকলে সন্তানকে দেয়, বাড়ির মুরব্বিরা আছে, তারপর হাজবেন্ডের জন্য রাখে, তারপরে যদি কিছু থাকে তখন সেটা। আমি খুব জোরদার সাজেস্ট করব যে যাদের সামর্থ্য আছে, যেসব পরিবারের সামর্থ্য আছে খুব ভালো, মানে সবার অর্থনৈতিক অবস্থা এক না, বাংলাদেশের সব মানুষের অর্থনৈতিক অবস্থা এক থাকে না। সো সেই দিকে বিবেচনা করে যাদের একদম খুব ভালো অবস্থায় আছে, বাজার করা এগুলো কোনো নিয়ন্ত্রণ নেই বা এগুলো প্রয়োজন হয় না অ্যাকাউন্টের, তাদের উচিত, সেই সব মেয়েদের উচিত, সেসব বউদের উচিত নিজের জন্য সুস্থ এবং পুষ্টিকর খাবারটা বরাদ্দ রাখা। হ্যাঁ, আমি একটু কম রান্না করে আমি ছেলেদের বা মেয়েদের খাওয়াই দিলাম, অথবা অন্যদের সবাইকে দিলাম, মানে আমার সন্তানকে দিলাম, কিন্তু আমি নিজে গ্রহণ করলাম না। দিন শেষে কিন্তু দুর্বলটা সেই, মানে আমি বলতে সে বউকে বোঝাচ্ছি আমি, সেই দুর্বলটা কি সে বউ হয়ে যাবে। হ্যাঁ, কারণ একটা সময় পর অ্যাটলিস্ট 30-35 বছর পর হাড়ের ক্ষয় শুরু হয়ে যাবে, ক্যালসিয়ামের অভাব হয়ে যাবে, তারপরে এগুলো হবেই।
এটা মানে হিউম্যান বডির নেচার, এটা হবে। আর মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় বিকজ মেয়েরা একটা বাচ্চা নিজের মধ্যে ধারণ করে, তার অনেক ব্লাড যায়, তার দেহে আয়রনের স্বল্পতা চলে আসবে। হ্যাঁ, আয়রনের স্বল্পতা আসবেই আসবে। যাদের বাচ্চা হয় তাদের একটা সময় গিয়ে তারা যদি প্রপার ডায়েটে না থাকে, হ্যাঁ, সঠিকভাবে পুষ্টিকর খাবারের মধ্যে সব সময় না থাকে, প্রপার ডায়েটটা মেনটেন না করে, একটা সময় গিয়ে তাদের এই স্বল্পতাগুলো দেখাই দেবে। হ্যাঁ, আর যারা যারা এগুলো না করে, মানে এগুলো খেয়াল না রাখে, তাদের জন্য বেশি। তো আমার সাজেশন হলো এইটা, যে যাদের পক্ষে সম্ভব এই খরচটা বহন করা, তারা অবশ্যই অবশ্যই সেই মায়েরা নিজেদের সেই জন্য পুষ্টিকর খাবারটি অবশ্যই অবশ্যই সন্তানের, হাজবেন্ডের, পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নিজের জন্য রাখবেন। এই নিজের জন্য নিজে খাবার কম খেয়ে ভালো হওয়া একদম বোকামি, একদম মূর্খতা, এবং একদমই নিজের ক্ষতি করা ছাড়া আর কিছুই না। এর মধ্যে কোনো সাধুবাদিতা নেই, এর মধ্যে কোনো ভালো কিছু নেই, এবং কেউ ভালো বলল কি বলল না এখানে কোনো যায় আসে না। বিকজ আপনাকে 30+, 35+ হলে, আপনার শরীরটা অসুস্থ হলে আপনার বাচ্চাকে ভোগান্তিতে পড়তে হবে, আপনার হাজবেন্ডকে ভোগান্তিতে পড়তে হবে, শুধুমাত্র আপনাকে নিয়ে। হ্যাঁ, যেসব মায়েরা নিজেদের প্রতি সচেতন না, সেই সব মায়েদের জন্য তার সন্তান কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে। কারণ আপনি যখন অসুস্থ থাকবেন, তখন আপনার সন্তানের, আপনার হাজবেন্ডের স্বাভাবিক জীবন স্বাভাবিক থাকবে না। তখন তাদেরকে যে কাজগুলো আপনি তাদেরকে করে দিতেন, তাদের জন্য হেল্প করতেন, সেটা কিন্তু তাদেরকে নিজেকে করতে হবে। আবার তাদের যে কাজগুলো তাদের করতে হবে, সব মিলিয়ে কিন্তু তারা কপ আপ করতে পারবে না, তাদের জীবনে অনেক বাধা আসবে। এই সন্তানের জন্য হলেও, আমি অন্য সব কিছু বাদ দিলাম, নিজের সন্তানের জন্য হলেও নিজেকে সুস্থ রাখা। এবং আমি বলবো যে অসুস্থ হওয়ার মধ্যে কোনো প্রকারের, কোনো ধরনের ক্রেডিট নেই। সুস্থতা আল্লাহর বিশেষ ধরনের নিয়ামত। নিজের শক্তিতে চলা বিশেষ বিশেষ এবং বড় নিয়ামত। আমার সৌভাগ্য হয়েছে আমার অনেক বড় শিল্পীদের সাথে চলা, এবং অনেক বড় মনের মানুষদের সাথে আমি পরিচয় হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং তাদের থেকে আমি একটা জিনিস শিখেছি। আমি যখন আমাদের প্রোগ্রাম হতো, মানে আমি তো মিউজিকে পড়াশোনা করছি, তো ওখানে অনেক গুণী শিল্পীরা আসতেন এবং অনেক বয়স্ক শিল্পীরা ইনভাইটেড ছিলেন বিভিন্ন প্রোগ্রামগুলোতে। ওনারা যখন আসতেন, আমরা স্টুডেন্ট হিসেবে আমার দায়িত্ব ছিল তাদেরকে রিসিভ করা। আমার এমন একজন গুণী শিল্পী, আমার নামটা একদম মনে নেই, উনি গাড়ি থেকে নামলেন এবং টিচার আমাকে দায়িত্ব দিলেন যে আমি যেন তাকে রিসিভ করে নিয়ে আসি। আপনি বিশ্বাস করবেন, উনি খুবই বয়স্ক একজন মহিলা, কিন্তু খুবই বয়স্ক একজন মহিলা, আমার মনে হয় উনি +80+ হবেন। বাট উনি কি করলেন, উনি যখন গাড়ি থেকে নামলে আমি হাতটা বাড়িয়ে দিলাম, উনি আমার হাতও ধরলেন না। হ্যাঁ, এটা কিন্তু অ্যারোগেন্সি না। তার কথা হলো সে এখনও শক্তি আছে তার, যে সে নিজে পায়ে হেঁটে স্টেজ পর্যন্ত যেতে পারবেন, উনি হল রুম পর্যন্ত যেতে পারবেন, তার আমার সাপোর্টের প্রয়োজন হবে না। এবং তিনি বিনয়ের সাথেই বললেন যে মামুনি, আই ডোন্ট নিড হেল্প, আমি নিজেই যেতে পারবো, বা তুমি পাশে থাকো, আমাকে ধরো, এমন কোনো কথাও উনি বললেন না। হ্যাঁ, অর্থাৎ আমি ওনার থেকে এখানে, মানে জীবনে প্রতিটা জিনিস থেকে কিন্তু শেখার আছে। হ্যাঁ, তো উনি নিজেকে এমনভাবেই মেনটেন করে রেখেছেন যে এখন পর্যন্ত উনি নিজে দাঁড়িয়ে নিজের কাজটা করতে পারেন। আমাদের বাঙালিদের মধ্যে 80% ফ্যামিলিতেই এটা করা সম্ভব না। বউ একটু বেশি খেলেই তখন বেশি খায়, হ্যাঁ, মানে নানান কথা শুনতে হয়ে যায়। ঠিক আছে, এটা হয় কিন্তু বাঙালি, আমার কথার সাথে অনেকেই রিলেট করতে। এই অনেক কথার থেকে বাঁচার জন্য অনেক মেয়েরা লজ্জায়, ভয়ে
করে না। আবার অনেক হাজবেন্ড আছে তারা অদ্ভুতভাবে যে কখনো খেয়ালই করে না যে আমি তো খেয়ে উঠলাম খুব ভালোভাবে, খেয়ালই করে না যে যে রান্না করেছে সে কতটুকু খেলো, সে আসলে খেতে পেলো কি পেলো না। হ্যাঁ, এটা কিন্তু পারিবারিকও একটা শিক্ষা। আমার মনে আছে যে আম্মু যদি একটা তরকারি রান্না করতো, আমরা 5 ভাই বোন ছিলাম, আব্বুর জন্য সবসময় আলাদা তুলে রাখতো, আলাদা করে রেখে দিত আলাদা বাটিতে। তো যেহেতু আমরা 5 ভাই বোন আর আম্মু এক ইয়ে থেকে নেব তরকারিটা, ঠিক আছে। তো তরকারি যখন নেব তখন আমরা প্রথম প্রথম তো আম্মুই বেড়ে দিত, আমরা অত বুঝতাম না। যখন আমরা আস্তে আস্তে বড় হলাম, আজকে স্কুল কলেজে গেলাম, নিজেদের ব্রেনটা একটু খুললো, তখন আমরা চিন্তা করলাম যে আমি ঢালাওভাবে, এটা কিন্তু বাচ্চাকে শেখাতে হবে, আমি ঢালাওভাবে এতগুলো জিনিস নিয়ে দেবো আমার পরবর্তীতে যে আমার মা খাবে, আমার মা তো এই জায়গা থেকেই খাবে, আমার মা কি খাবে। হ্যাঁ, আমার আমার পছন্দ হইলো, আমি 1 বাটি করে 2 বাটি করে 3 বাটি করে খেয়ে ফেললাম, কিন্তু বাকি আমার আর সবাই কি খাবে। হ্যাঁ, কিন্তু তরকারি কিন্তু আমি এটা বলছি না যে আমার খুব গড়িয়েছে না অল্প একটু তরকারি, এরকম না। কিন্তু ব্যাপারটা হলো একবেলা যখন একটা রান্না করা হয়, হ্যাঁ, তার তো একটা লিমিটেশন থাকে। এটা বড়লোক আর গরিব বলে কথা না, এটা সবার ফ্যামিলিতে একটা আমরা কি করি, একটা তরকারি রান্না করি, একটা শাক রান্না করি, 2-3 পদ রান্না করি। তো এখানে কিছু কিছু সময় এটা বাচ্চাদের শিক্ষা দিতে হয় যে তুমি যখন খাবে, তুমি আনলিমিটেড খাবে ঠিক আছে, কিন্তু তোমার মাথায় থাকতে হবে যে আমি যে খেয়ে যাবো এর পরবর্তীতে আর কে কে আছে এবং তারা কতটুকু খাবে। এটা খুব ভালো একটা শিক্ষা, আমার ভালো লেগেছে। তাই আমি 1 পাতিল তরকারি আমি অর্ধেক করে নিজেই শেষ করে 1 পাতিলে আমার খাওয়ার দরকার নেই, অর্ধেক পাতিল খাবার কিন্তু একটা মানুষের জন্য প্রয়োজন নেই। এটা কিন্তু একটা পারিবারিকও শিক্ষা। এই যে মায়ের জন্য যে রাখতে হবে এটা বাচ্চাকেও শেখাইতে হবে, আমার মা কি খাচ্ছে এটা বাচ্চাকেও খেয়াল করতে হবে। হ্যাঁ, শেষমেশ যে আমার মা কি পাতিল পোছাটা খেতে, আমরা খুব মজা করে বলি মা তো সারা জীবন এই পাতিল পোছাটাই খেয়ে গেল, মা তো সেই ঝোল তরকারি খেয়ে গেল। মানে আমরা খুব মজা করে কিন্তু সবাই বলে, এটা একটা কথিত, কিন্তু আসলে কি কথিতটা চেঞ্জ করার দরকার নেই। এই জন্যই কি আমাদের আগের মায়েরা খুব তাড়াতাড়ি মানে অসুস্থ হয়ে পড়তো না, তাদের হতো না, তারা কি নিজেদের ডায়েটটা মেনটেন করতো। সে আমাকে খাওয়াতে গিয়ে সব দেখেছে আমার ভালো লাগছে, সন্তানকে সব দিয়ে দিচ্ছে, নিজের জন্য রাখছে না। এটা আমার মাকেও আমি করতে দেখেছি। আমি বলেছি আমার এটা খুব পছন্দ, আচ্ছা আচ্ছা মা তুই খা, পুরোটাই খা, দরকার নেই তো। যদি এটা লিমিটেড পরিমাণে থাকে তাহলে অর্ধেকটা তাকে দেন, অর্ধেকটা আপনিও খান, আপনাকেও খেতে হবে। হ্যাঁ, এটা কোনো মানে একটা মা লজ্জায় পড়েও এটা বলে না, কখনো করেও না, একটা কোনো মাই করে না, অসম্ভব। এবং মানে আমার এই কথা শুনেও কিছু কিছু মানুষ হয়তো বলেই বসবে যে এটা কেমন মা। নো, এইটাই তো আমাদেরকে তো এই সেন্সটা তো গ্রো করতে হবে, এই জায়গা থেকে নিজে পরিবর্তন করতে হবে, তাই না? কারণ একটা সময় ওই মাটাই যখন অসুস্থ হবে সবচেয়ে বেশি সাফার সে সন্তানকেই করতে হবে, বিলিভ মি। তো পুষ্টিকর খাবার যে শুধু সন্তানকে স্বামীকে দিলে হবে তা না, নিজেও খেতে হবে। হ্যাঁ, ইন কেস যদি কোনো আর্থিকভাবে সমস্যা থাকে সেটা তো ভিন্ন কথা। হ্যাঁ, সেটা তো ভিন্ন কথা, অবশ্যই সন্তানকে না দিয়ে একটা মা কিন্তু কখনোই খেতে পারে না। এইটা আমি মা হিসেবে আমি বলতে পারি যে আমার কাছে যদি একটা ভালো খাবার আসে আমার মনে হবে যে আমি প্রথমে আমার সন্তানকে দেবো, তারপর হাজব্যান্ড, তারপরে আমি নিজে খাবো। হ্যাঁ, এটা কিন্তু আমিও করি। এই ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডকে খেয়াল রাখতে হবে যে আচ্ছা আমি যে খাচ্ছি আমি তো এটা শেয়ার করে খেতে পারি। ছেলেকে সন্তানকে দিয়ে মেয়েকে দিয়ে আপনি শেয়ার না করলেন, আপনি হাজব্যান্ড ওয়াইফ দুজনে শেয়ার করে খেতে পারেন, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। মানে আপনার হাজব্যান্ডকেই বেশি খাওয়াতে হবে নয়তো আপনি খারাপ হয়ে যাবেন। যদি আপনার কাছে লিমিটেড থাকে, মানে আপনার কাছে একটা সীমিত পরিমাণে থাকে যে এর মধ্যে আমাকে আমার ডায়েট চার্টটা তৈরি করতে হবে, হ্যাঁ, তখন আপনি এই কাজগুলো করতে পারেন। এগুলো করা কোনো অন্যায় না, এগুলো কোনো খারাপ চরিত্রের মেয়ের লক্ষণ না, এগুলো করলে কোনো খারাপ বউ হবে না। যারা বলে যে এই ধরনের কাজ যারা করে তারা খারাপ মেয়ে, খারাপ বউ,
তারা আসলে নিজেদের পায়ে নিজেই কুড়াল মারে। দিন শেষে তারা একটা বয়স পরে তারা অসুস্থ হয়ে যাবে, তাদের সন্তানরা এলোমেলো জীবনযাপন করবে, তাদের কি বলবো, হাজবেন্ডকে দেখার মতো কেউ থাকবে না। মানে এরকম হয়, এরকম হয়। এটা মানে আমি আমি নিজে থেকেও বলছি যে আমাদের মায়েরা, মানে আমি বলবো যে আমার মা, তার মা, তার মা সেম কাজ করছে। আমি নিজে না খেয়ে, তারপরে আমি নিজে না খেয়ে আমার সন্তানকে খাইয়েছি। মানে এমন কথা কেউ যে শুনেনি, হতেই পারে না, হতেই পারে না। আমরা খেতে পারি না সন্তানকে রেখে, এটা একদম সত্যি কথা। কিন্তু আমি বলবো তারপরেও ডায়েট চার্টটা যত পরিমাণে সম্ভব, যদি সম্ভব হয়, সবাইকে দেওয়ার পাশাপাশি নিজের জন্য পুষ্টিকর খাবারটা, যাদের অ্যাটলিস্ট সামর্থ্য আছে তাদেরকে বলবো যে নিজের খাবারের দিকে খেয়াল রাখুন। নিজে সঠিক খাবার খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া কোনো দোষের কিছু না। ভালো খাবার শুধু সবাইকে দিলেই হবে না, নিজেকে খেতে হবে। নিজেও এবং হাজব্যান্ডের বলবো আপনারা অবশ্যই ওয়াইফ কি খাচ্ছে বা আপনি যেটা খাচ্ছেন সেটা ওয়াইফ খাচ্ছে কি না বা খেতে পারছে কি না সেটা খেয়াল রাখবেন। কারণ এই ওয়াইফটা অসুস্থ হয়ে গেলে মানে আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়া অন্ধকার। মানে এটা সত্যি কথা। আপনি যে বাসায় এসে খেতে পারছেন, এটা কিন্তু ওয়াইফের জন্যই পাচ্ছেন। হ্যাঁ, ওয়াইফ কিন্তু আপনার জন্য রেডি করে সব নিয়ে বসে থাকে। কিন্তু আপনার ওয়াইফ যদি বিছানায় পড়ে থাকে, আপনার সেই কাজটা নিজে এসে করতে হবে। হ্যাঁ, নিজে এসে করতে হবে। তারপর ওয়াইফকে টেকে, খুব কঠিন কাজ। একজন হাজব্যান্ডকে যত্ন নেওয়া খুবই সহজ, কিন্তু একজন ওয়াইফকে যত্ন নেওয়া অনেক অনেক কঠিন। কারণ ওয়াইফকে যত্ন, যদি বিছানায় পড়ে শুধু ওয়াইফকে যত্ন নিতে হয় না, পুরো ঘর মেনটেন করতে হয়, ওয়াইফের সকল কাজ নিজের হাতে নিয়ে নিতে হয়। তারপর ইভেন সন্তানের সকল দায়িত্ব এসে কাঁধে চেপে বসবে। এটা আমি হাজব্যান্ডদেরকে বলছি। মানে এতটাও সহজ না। মানে এটা বলবো না যে ওয়াইফ হাজব্যান্ডের চেয়ে বেশি কাজ করে, না, একদম বরাবর। হাজব্যান্ড যদি মানে আর্ন করে না আনে, সংসার চলবে না। আবার যদি ওয়াইফ ঘর নিজে মেনটেন না করে, তাহলেও কিন্তু সংসার চলবে না। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই সমানভাবে, দুজনকে এই টেক কেয়ারটা করতে হবে। আর বিশেষ করে হাজব্যান্ডরাও আসলে সত্যি কথা বলতে, হাজব্যান্ডরা, বাঙালি হাজব্যান্ডরা একদম মাথায় রাখেই না। রাখতে বললেও সে বিরক্ত হয়ে যেতে পারে, অনেকেই রাখবে না, রাখে না। আসলে অনেক সময় আমি বলবো যে মাঝে মাঝে থাকে, অনেকের মাঝে মাঝে থাকে। যেমন আমার হাজব্যান্ডও মাঝে মাঝে খেয়াল করে, যখন সে সময় পায় তখন, যখন সে খেয়াল করে তখন সেই সমান করে সে জোর করে হলেও আমাকে, আমি চাই না তারপর আমাকে জোর করে দিয়ে দেয়, আমি দেখি। কিন্তু সবার হাজব্যান্ড এই কাজটা করে না। আবার মাঝে মাঝে আমার হাজব্যান্ডও খেয়াল করতে পারে না, দেখা গেছে ও অন্য কাজে ব্যস্ত, আমি হয়তো যা পাচ্ছি তা দেখে দিয়ে দিচ্ছি। তো এইটাও খুব, আসলে আমি বলছি অ্যাজ এ মাদার আমিও অনেক সময় সেম কাজটা করি, কিন্তু আমার অনেক পরে আসলে এখন আমার রিয়েলাইজেশন, অ্যাজ আমরা 30 ক্রস করে ফেলেছি, এখন আমার মনে হয় যে আমাদের আসলে নিজের টেক কেয়ারটা খুব ভালোভাবে করা উচিত। এবং টেক কেয়ারটা শুধু নিজের চেহারা না, অবশ্যই আগে নিজের সুস্থতা বজায় রাখতে হবে। সুস্থ জীবন মানে সুন্দর জীবন। সৌন্দর্য মানুষের এক সময় থাকে, এক সময় থাকবে না। চামড়াগুলো কুঁচকে যাবে, খুব বেশি দিন সৌন্দর্য থাকবে না। 40+, 50+ হয়ে গেলে অবশ্যই চামড়া কুঁচকে যাবে, অবশ্যই ঝুল পড়ে যাবে। এগুলো মেনে নিতে হবে, এগুলো জীবনের একটা অংশ। আমাদের জীবনের জীবনের একটা পর্যায়ে থাকে, কখনো আমরা খুব সুইট থাকি, খুব কিউট থাকি, আবার একটা সময় খুব সুন্দর লাগে। আবার আরেকটা বয়স থাকে যখন আমাদেরকে মানে মানে আমাদের সৌন্দর্য ফুটে ওঠে। অ্যাকচুয়ালি 30-এর পরেও কিছুদিন মেয়েদের সৌন্দর্য খুব বাড়ে, এটা কি বলবো, এটা প্রমাণিত। হ্যাঁ, একটা গবেষণায় বলা হচ্ছে যে 30-এর পরেও একটা মেয়েদের আলাদা সৌন্দর্য আছে। হ্যাঁ, যদি নিজেকে কেউ মেনটেন করেছে সেই সৌন্দর্যটা তখন ফুটে ওঠে। 50-র পরে আসলে একটু ঝুল পড়বে, একটু চামড়া, এটা জাস্ট
মানে খুব কমন, যারা খুব মেনটেন করে একদম জিম করে অথবা এক্সারসাইজ করে খুব হার্ডলি, আপনি নায়িকাদের দিকে খেয়াল করবেন, হ্যাঁ। এটাও কিন্তু, এটা যদি করা যায় অবশ্যই ভালো, খুব ফিট থাকা যাবে। যারা আমরা মোটামুটি গৃহিণী আছি, এক্সারসাইজ ওইভাবে করি না, হাঁটারও সুযোগ নেই, বা এরকম যদি হয় কেউ, তাহলে তাদের অবশ্যই নিজেদেরকে মেনটেন করে চলা উচিত, যাতে অ্যাটলিস্ট আমরা সুস্থ থাকি। সুস্থ থাকলে মানুষের মন সুন্দর থাকে, মানে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। তখন সব কিছু ভালো লাগে, পৃথিবীর সব কিছু সুন্দর তখনই লাগে। আপনার কাছে একটা সময় কোটি কোটি টাকা থাকবে, অনেক টাকা থাকবে, কিন্তু আপনি কিছুই করতে মন চাইবে না, কেন? আপনি সুস্থ না তাই। হ্যাঁ, আর মেয়েদের সুস্থতার কথা বারবারই বলছি, কারণ মেয়েদের শরীরে খুব ভালো ধকল যায়, একটা বাচ্চা হতে খুব 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 শরীর ক্ষয় হয়ে যায়। এই কারণে মেয়েদেরকে নিজেদের প্রতি কারো কোনো কথা, কে কি বলবে, কে কি ভাববে, হায় আমি এক গ্লাস দুধ খাবো, কে কি বলবে, হায় আমি একটা ডিম সিদ্ধ খাবো, হায় হায় কি যদি বলে যে আমি নিজে নিজে খাচ্ছি, ডোন্ট কেয়ার। কারণ আপনি অসুস্থ থাকলে সেই মানুষগুলো এসে আপনার একদমই যত্ন নিতে আসবে না, একদমই আপনাকে কোনোভাবে হেল্প করতে আসবে না, ঠিক আছে? তো সুস্থ থাকতে হবে, শক্তি থাকতে হবে, হ্যাঁ, তাহলেই জীবনে ভালো থাকা যাবে। থ্যাংক ইউ, অনেক অনেক জ্ঞান দিলাম। অবশেষে দেখা যাবে যে আমি নিজেই নিজের বাচ্চার জন্য স্যাক্রিফাইস করছি। তারপরও আমি নিজে চেষ্টা করি, নিজে পার্সোনালি বলছি, আমি যখনই সুযোগ পাই নিজেও পুষ্টিকর খাবারটা খেতে পছন্দ করি। আমিও হাবিজাবি খাই। হাবিজাবি বলতে বাইরের ভাজা পোড়া এটা সেটা খুব পছন্দ করি, খুব খাই, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যে আমার রেগুলার খাবারের তালিকায় যেন একটা প্রোটিন থাকে, একটু ক্যালসিয়ামের সোর্স থাকে, এগুলো যেন থাকেই। এটা শুধুমাত্র বাচ্চাকে খাওয়ালে হবে না, শুধু হাজবেন্ডের জন্যই আলাদাভাবে রেখে দিলে হবে না, এটা নিজেকেও খেতে হবে। নিজের প্রতি যত্ন রাখা কোনো লজ্জার বিষয় না, এটা একটা সচেতনতার বিষয়, এটার মধ্যে কোনো দুর্বলতা নেই। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং সব মায়েরা দীর্ঘদিন সুস্থ থাকেন এবং সন্তান এবং স্বামীকে সেবা যত্ন করতে পারেন। আপনি সুস্থ থাকলেই সেবা যত্ন করতে পারবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।